প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ইংলিশের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটা আমরা গত পার্টে আসলে আপলোড করেছিলাম, সেই ক্লাসটা অনুযায়ী ধারাবাহিকভাবে আমরা কিছু ক্লাস করার চেষ্টা করছি। যারা এই সিলেবাসটা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে ইউনিট 6 যে কাজটা ছিল, এ গুড রিডার, একজন ভালো পাঠক। তো এখানে দুটো অ্যাক্টিভিটির কাজ দেওয়া ছিল, 6.8 আর 6.9। তো এখানে বলা হয়েছে দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্টস টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম অ্যান্ড দ্য নেক্সট ডে দ্য টিচার উইল প্রোভাইড দ্য নেসেসারি ফিডব্যাক অন দোজ অ্যাক্টিভিটিস। এই দুটো অ্যাক্টিভিটির উপর টিচার হচ্ছে যে কাজ দেবেন, আর বাসায় কাজ দেবেন। স্টুডেন্টরা বাসায় এই কাজটা করবে, পরবর্তী ক্লাসে তারা এটা সাবমিট করবে, টিচার তাদেরকে ফিডব্যাক দেবেন। তো আমরা এখন মূল বইয়ে ফিরে আসছি এই লেসনে। তো এটাই ছিল তোমাদের 6.8 যে লেসনটা ছিল, এটার কথা এখানে বলা হচ্ছে যে রিড দ্য লিস্ট অফ রিজনস ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 6.1। এটা আমরা দেখব যে 6.1-এ তোমরা যে অ্যাক্টিভিটিটা করেছিলে, নাও ইন পেয়ার্স অথবা গ্রুপস ডিসকাস দ্য রিজনস এগেইন অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জেস টু দ্য রিজনস। তো ওইখানে যে কারণগুলো দেখানো হয়েছিল তার মধ্যে কোনো চেঞ্জ থাকলে এখানে বসাতে হবে। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু ডু দিস অ্যাক্টিভিটি। তো ফর এক্সাম্পল, ইন ইউর লিস্ট একটা এখানে করে দেওয়া হয়েছে, ওয়ান অফ দ্য রিজনস ইজ নিউ ওয়ার্ডস, বাট নাও ইউ কেম টু নো দ্যাট ইউ ডিডেন্ট ইউজ কনটেক্সচুয়াল ক্লুজ, মানে হচ্ছে প্রাসঙ্গিক কোনো ক্লু ইউজ করা হয়নি। তো আমরা 6.1টাও দেখে আসি, এখান থেকে আসলে জিনিসটার উৎস ছিল 6.1। এখানে এই যে বলা হয়েছে দেখো, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার, দেন শেয়ার ইউর অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। তো হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড, মানে তুমি কি ধরনের টেক্সট হচ্ছে বা বই পড়ো। ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম, হ্যাঁ, সেগুলো বুঝতে কি তোমার কোনো জটিলতা হয়। ক্যান ইউ রিমেম্বার এ টেক্সট ইউ ডিড নট আন্ডারস্ট্যান্ড, তুমি কি একটা টেক্সট বা গল্প মনে করতে পারো যেটা তুমি বুঝতে পারোনি। ডি নম্বরে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট, সেই টেক্সটটা কি বিষয়ে ছিল। ওয়াজ ইট এ পয়েম, এটা কি কবিতা ছিল বা রচনা ছিল, নিউজ পেপার আর্টিকেল ছিল কোনো, বা স্টোরি অর সামথিং এলস, অন্য কিছু। হোয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস। এখানে দেখো 5টা স্পেস দেয়া ছিল, এইখানে তোমাদের সেই কারণগুলো লিখতে বলা হয়েছিল। আসলে এই 6.8 করতে গেলে 6.1-এর সাথে যেহেতু রিলেটেড, সেই জন্য আমাদের একটু 6.1 ঘুরে আসতে হলো। তো এইখানে স্পেসগুলোতে আমরা এটা বলতে পারি যে নিউ ওয়ার্ড ছিল, হ্যাঁ, নিউ ওয়ার্ড থাকার কারণে আমরা সেই লেসনটা হয়তো আমি বুঝিনি, নিউ ওয়ার্ডস এইটা। তারপরে নো ডেফিনিশন, মানে কোনো সংজ্ঞা ছিল না সেই গল্পটার মধ্যে। ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা, ডেফিনিশন সংজ্ঞা মানে হচ্ছে একটা জিনিস যে কাকে বলে, এই বিষয়টা। তারপরে নো পিকচার্স, কোনো ছবি ছিল না, নো পিকচার্স। তারপরে আমরা দিলাম নো হেডলাইন, হ্যাঁ, কোনো শিরোনাম ছিল না, নো হেডলাইন্স। তো এরকম আমরা এখানে 4টা স্পেস বা অ্যান্সার আমরা তৈরি করলাম। এখন এইটার সাথেই দেখো আমাদের এই 6.8কে আবার একটা সামঞ্জস্য করতে বলা হয়েছে যে এইটার সাথে আমরা কোনো কিছু ইনক্লুড করব কিনা। আগে যে আমরা 4টা রিজন দিলাম, সেই রিজনগুলোর সাথে এখানে এটাই বলা হচ্ছিল যে নিউ ওয়ার্ডস, বা এই যে এখানে বলা হয়েছে দেখো, নাও ইন পেয়ার্স গ্রুপ ডিসকাস দ্য রিজনস এগেইন, আবার এগুলো পর্যবেক্ষণ করো, অ্যান্ড মেক দ্য নেসেসারি চেঞ্জেস, প্রয়োজনীয় পরিবর্তন করো সেই রিজনগুলোর মধ্যে, কারণগুলোর মধ্যে। তো এখানে 1 নম্বর পয়েন্টে দেখো নিউ ওয়ার্ড, এটা দেওয়াই হয়েছে যে সেই গল্পটার মধ্যে আমাদের নিউ ওয়ার্ড ছিল, যার কারণে আমরা আমরা সেই গল্পটা বুঝতে পারিনি। তো বাকি আরও এখানে যে 3টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো আগের মতোই 2 নম্বরে আমরা লিখি যে নো ডেফিনিশন, কোনো সংজ্ঞা ছিল না, ডেফিনিশন। আর এই ঘরে আমরা বলি যে নো ডেফিনিশন বাট ডিড নট ট্রাই টু নো হোয়াট ওয়াজ ইট, নো
ডেফিনিশন মানে কোনো সংজ্ঞা ছিল না, ডেফিনিশন ছিল না, বাট ডিড নট ট্রাই, বাট ডিডন্ট ট্রাই টু নো মানে কোনো জানতে চেষ্টা করা হয়নি, নো হোয়াট ওয়াজ ইট, ইহা কি ছিল, হোয়াট ওয়াজ ইট, এটা হলো এটার অ্যান্সার। এরপরে 3 নম্বর পয়েন্টে আমরা লিখি যে নো পিকচার্স, সেই গল্পটার মধ্যে কোনো ছবি ছিল না, নো পিকচার্স। তো এখানেও আমরা এটাই বলবো, এটা 1-এর ব্যাখ্যা, এটা 2 আর এটা হলো 3। এখানে আমরা ওই কথাটাই বলবো যে নো পিকচার্স, নো পিকচার্স বাট ডিড নট ওয়ান্ট টু নো, বাট didn't want to know, জানতে চাওয়া হয়নি, didn't want to know how it looked like, how it looked like মানে এটা কেমন দেখতে ছিল এটা জানতে চাওয়া হয়নি। তো এখানে প্রথমটা যেটা বলা হলো নো ডেফিনিশন বাট ডিড নট ট্রাই টু নো হোয়াট ওয়াজ ইট, কোনো সংজ্ঞা ছিল না কিন্তু এটা কি ছিল তা জানার চেষ্টা করা হয়নি। আর এখানে বলা হলো নো পিকচার্স, কোনো ছবি ছিল না, বাট ডিড নট ওয়ান্ট টু নো হাউ ইট লুক লাইক, কিন্তু এটা দেখতে কেমন ছিল তা জানতে চাওয়া হয়নি। নেক্সট আমরা 4 নম্বরে যেটা দেব সেটা হচ্ছে নো হেডলাইন্স, কোনো শিরোনাম ছিল না, নো হেডলাইন্স। তো এখানেও আমরা ব্যাখ্যা দেব যে নো হেডলাইন্স, নো headlines but did not think, didn't think মানে চিন্তা করা হয়নি, to learn about the topics, think to learn about the topics, যেটার বাংলা করলে দাঁড়াচ্ছে যে কোনো শিরোনাম ছিল না কিন্তু বিষয়টি সম্বন্ধে জানার চিন্তা করা হয়নি। তো এটা ছিল আমাদের এই 6.8 অ্যাক্টিভিটির কাজ। তো এরপরে আমরা দেখব 6.9, এটাও তোমাদের সিলেবাসে রয়েছে 6.9। তো 6.9 কি চাওয়া হয়েছে আমরা সেটা একটু পড়ে আসি। নাও ইন এ গ্রুপ অফ 6, 8 জন থেকে 6 জন থেকে 8 জনের একটা গ্রুপ, অ্যান্ড রিড দ্য টেক্সট ইউ হ্যাভ গট, then discuss the meaning of the text following the strategy you have learned in this unit. Later, পরে explain the strategies you applied to understand the meaning of the text. এখন তুমি কি কৌশল অবলম্বন করেছো সেই ওয়ার্ডগুলোর মিনিং জানতে, সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। তো এটা ছিল 6.9 এর কাজ আমাদের। এখানে আসলে কয়েকটা টেক্সট দেয়া আছে, অনেকগুলো টেক্সট। তো earlier chocolate was so precious that it was used as many, এটা হচ্ছে আমাদের প্রথম টেক্সটটা। আগে চকলেট এতই দুষ্প্রাপ্য ছিল যে এটা অর্থ হিসেবে ব্যবহৃত হতো, অর্থাৎ টাকা হিসেবে। নাও উই ইউজ চকলেট এভরিডে অ্যান্ড অন স্পেশাল অকেশনস, বিশেষ উৎসবে বা আমরা প্রতিদিনই ব্যবহার করি, such as birthdays, Mother's Day and Friendship Day. Chocolate comes from the ক্যাকো ট্রি, একটা গাছ থেকে আসছে, হুইচ গ্রোস নিয়ার দ্য ইকুয়েটর। তো যেটা বলা হচ্ছে চকলেট পাওয়া যায় কাকাও গাছ থেকে, যা বিষুব রেখার কাছাকাছি জন্মে। আফটার 4 years দ্য ট্রিজ স্টার্ট টু প্রডিউস পডস। তো 4 বছর পর গাছগুলো বীজাধার বা খোসা উৎপন্ন করা শুরু করে। ফার্মার্স ওপেন দ্য পডস অ্যান্ড টেক আউট দ্য সিডস। কৃষকরা খোসাগুলো উন্মুক্ত করে এবং বীজগুলো বের করে নেয়। ভ্যানিলা, সুগার
cinnamon and other spices are added to the ground up seeds. তো এই যে বীজগুলো হলো, এই বীজগুলোর গুঁড়ার সাথে ভ্যানিলা, চিনি, দারুচিনি এবং অন্যান্য মশলা মেশানো হয়। দ্য অরিজিন অফ চকলেট ইজ ইন্টারেস্টিং। তো চকলেটের উৎসটা খুব মজার। অ্যাজ আর্লি অ্যাজ 2000 ইয়ার্স অ্যাগো, 2000 বছরেরও আগের কথা, পিপল অব দ্য আমেরিকানস আর মিক্সিং ক্যাকাও বিনস। তো আমেরিকার লোকেরা একটা পানীয় তৈরির জন্য এই কাকাও বীজ হচ্ছে যে মেশাতো। ওয়াটার অ্যান্ড স্পাইসেস টু মেক এ ড্রিঙ্ক ইন, এটা 1502 এর কথা বলা হচ্ছে। তো 1502 সালে ক্রিস্টোফার কলম্বাস ব্রট ক্যাকাও বিনস ব্যাক টু স্পেন। তো 1502 সালে ক্রিস্টোফার কলম্বাস কাকাও বীজ স্পেনে নিয়ে আসেন। পিপল ল্যাটার লার্নড হাউ টু চেঞ্জ চকোলেট ফ্রম লিকুইড টু সলিড। পরবর্তীতে লোকেরা চকলেটকে কিভাবে তরল থেকে কঠিন আকারে পরিবর্তিত করা যায় তা শিখল। অ্যান্ড বাই 1847 সালের কথা, দে ওয়ার এনজয়িং চকলেট ক্যান্ডি বার্স। 1847 সালের মধ্যে তারা চকলেট ক্যান্ডি বার উপভোগ করা শুরু করলো। এটা ছিল আমাদের টেক্সট 1 এর কাজ। তারপর টেক্সট 2, এ ওয়ার্ল্ড অফ ওয়াটার। তো নিয়ারলি 75% অফ দ্য আর্থ ইজ কভার্ড বাই ওয়াটার। তাহলে পৃথিবীর প্রায় 75% স্থান কি পানিতে ঢাকা থাকে। দেয়ার ইজ ওয়াটার অ্যাবভ গ্রাউন্ড কল সারফেস ওয়াটার সাচ অ্যাজ লেকস, সোয়ামস, রিভার্স অ্যান্ড ওয়াটার দ্যাটস আন্ডার দ্য গ্রাউন্ড কল গ্রাউন্ড ওয়াটার। তো ভূপৃষ্ঠে থাকা পানিকে বলা হয় ভূপৃষ্ঠের পানি, যেমন হ্রদ, জলাশয়, নদী, এবং ভূপৃষ্ঠের নিচে থাকা পানিকে বলে হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার, যেটা ভূগর্ভস্থ পানি বলে, মাটির নিচে। ওয়াটার ইভেন এক্সিস্টস ইন দ্য স্কাই। পানি এমনকি আকাশেও থাকে, যেটা আমরা জানি মেঘ। দ্যাট ইজ কল্ড ভ্যাপার, জলীয় বাষ্প যেটা বলা হয়। তারপরে সো ওয়াটার ইজ এভরিওয়্যার, তাই বলা যায় যে পানি সর্বত্র আছে। উই হ্যাভ এ লট অফ ওয়াটার বাট আনফর্চুনেটলি উই ক্যান নট ড্রিঙ্ক মোস্ট অফ ইট। তো আমাদের প্রচুর পানি আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কি সব পানি আমরা পান করতে পারি না। 97.5% of the earth's water is salt water, যেটা লবণাক্ত, which we cannot drink. তাহলে 97.5%, 97.5 মানে হচ্ছে 0.5, হ্যাঁ, লবণাক্ত পানি যা আমরা পান করতে পারি না। আচ্ছা, 70% of our drinking water is frozen like Hubbard glacier. তাহলে হচ্ছে অবশিষ্ট অংশ 70% হাবার্ড হিমবাহ এর মতো, মানে জমাটবদ্ধ, যেটা বরফ আকারে থাকে। অলসো উই ক্যান রিচ 30% অফ আওয়ার গ্রাউন্ড ওয়াটার, যেটা 30% আবার ভূগর্ভস্থ মাটির নিচে আছে। তো অধিকন্ত আমাদের ভূগর্ভস্থ পানির 30% আমরা পেতে পারি, যেটা আমরা নলকূপের সাহায্যে বা যে কোনো সোর্সে মাটির নিচ থেকে তুলে নিয়ে এসে আমরা পান করি। অ্যান্ড মোস্ট অফ দ্যাট ইজ পলিউটেড, অধিকাংশই দূষিত। ইনফ্যাক্ট উই ক্যান অনলি ড্রিঙ্ক অ্যাবাউট 1% অফ দ্য ওয়ার্ল্ডস ফ্রেশ ওয়াটার। মাত্র দেখো 1% পানি আমরা পান করতে পারি। তো এটি ছিল টেক্সট 2। এরপর আছে টেক্সট 3। এটা ছিল মাই রোবট। তো মাই পার্সোনাল রোবট পিঙ্কু উইল টিচ ইউ এ নিউ ল্যাঙ্গুয়েজ। আমার ব্যক্তিগত রোবট পিঙ্কু তোমাকে একটা নতুন ভাষা শিখাবে। ইট হ্যাজ স্পিচ রিকগনিশন অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন। এর বাক শনাক্তকরণ এবং মুখমণ্ডল শনাক্তকরণ বৈশিষ্ট্য রয়েছে, মানে কণ্ঠ শুনে বলে দিতে পারে যেটা কার, বা মুখ দেখে বলে দিতে পারে এটা কার। সো ইট রিকগনাইজেস ইউর ফেস অন ইউর ভয়েস হোয়েন ইউ টক টু ইট। সুতরাং তুমি যখন এর সাথে কথা বলবে তখন এটা তোমার মুখমণ্ডল বা তোমার কণ্ঠস্বর শনাক্ত করবে। দিস রোবট ক্যান রিকগনাইজ পিকচার্স অ্যান্ড অবজেক্টস। এই রোবট ছবি এবং জিনিসপত্র শনাক্ত করতে পারে। সো ইফ ইউ শো ইট ইউর সেলফোন, তুমি যদি একে তোমার সেলফোন অর্থাৎ মোবাইল ফোনটা দেখাও, ইট উইল টেল ইউ হাউ টু সে সেলফোন। তাহলে এটা তোমাকে বলবে কিভাবে ইংরেজিতে বা অন্য যে কোনো ভাষায় এই সেলফোনটা বলতে হয়, in English or any language. It has voice recognition, এর কণ্ঠস্বর শনাক্তকরণ বৈশিষ্ট্য আছে। সো
ইট ক্যান কারেক্ট ইওর প্রোনাউন্সিয়েশন, তোমার যে উচ্চারণ আছে এটাও কারেক্ট করে দিতে পারে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইট টেলস জোকস অ্যান্ড সিংস সংস। তো এটার সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে কৌতুক বলতে পারে এবং গানও বলতে পারে। তো ইট ইজ এ গার্ল, এটা একটা মেয়ে বালিকা, বাট দেয়ার আর মোর ডিজাইনস। তাহলে এটা একটা মেয়ে কিন্তু প্রাণী, সেই ডিজাইনগুলো ইনক্লুডিং অ্যানিমেলস রোবট, প্রাণী রোবট সহ আরও অনেক ধরনের রোবট আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। তো এটা পুরো প্যাসেজটাই হচ্ছে রোবট বিষয়ক আলোচনা। তো এখানে আসলে অনেকগুলো, মোট 5টা টেক্সট ছিল। ডোন্ট প্যানিক মানে আতঙ্কিত হয়েও না, এরকম একটা গল্প। তো সাপোজ ইউ আর ইউজিং ইউর মাদার্স সেলুলার ফোন, মনে করো তুমি তোমার মায়ের সেলুলার ফোন ব্যবহার করছো, অ্যান্ড ইউ ড্রপ ইট ইন দ্য ওয়াটার, অ্যাক্সিডেন্টলি, পানিতে দুর্ঘটনাক্রমে এটা পড়ে গেছে। নাও হোয়াট শুড উই ডু, এখন কি করতে পারি? সেলফোনস আর এক্সট্রিমলি ডিউরেবল। তো সেলফোনগুলো অত্যন্ত টেকসই। দে ক্যান সার্ভাইভ রেইন বাট দে আর নট অল ওয়াটার প্রুফ ইট। তো এরা বৃষ্টিতে টিকে থাকতে পারে কিন্তু এদের সবগুলো এখনো পানিরোধী নয়। দেয়ারফর ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইট, হ্যাঁ, তাই তুমি যদি এটাকে রক্ষা করতে চাও, ইউ নিড টু বি কুইক দ্য ফলো দিস স্টেপস, তোমার নিচের এই পদক্ষেপগুলো দ্রুত ফলো করতে হবে। টেক ইউর ফোন আউট অফ দ্য ওয়াটার কুইকলি, ডোন্ট টার্ন অন দ্য ফোন। তাহলে এটা যেটা বলা হচ্ছে, দ্রুত তোমার ফোনটাকে পানি থেকে তুলে নাও, ফোন চালু করো না। Take out the battery and remove the SIM card if your phone has one. তো ব্যাটারিটা বের করে নাও এবং তোমার ফোনে যদি সিম কার্ড থাকে তাহলে সেটা বের করে নাও। ড্রাই ইউর ফোন কেয়ারফুলি ফর 10 মিনিটস, সতর্কভাবে 10 মিনিট ফোনটাকে শুকাও। নোট ইফ দ্য ফোন ওয়াজ ড্রপড ইন দ্য সল্ট ওয়াটার, যদি লবণাক্ত কোনো পানিতে পড়ে যায়, ক্লিন ইট ফার্স্ট উইথ ফ্রেশ ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে এটা আগে ফার্স্টে পরিষ্কার করে নাও। ড্রাই ইচ পার্ট অফ দ্য ফোন ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে প্রতিটা পার্ট শুকিয়ে নাও। ডোন্ট সুইচ ইউর ফোন অন ইট, মানে ফোনটা অন করতে না করছে। 5 নম্বর, পুট দ্য ফোন ইন এ বোল অফ ড্রাই রাইস, ফোনটা শুকনা চালের একটা পাত্রের মধ্যে রাখো। লিভ ইট ওভারনাইট, সারা রাত এটা এইভাবে রাখো। ময়েশ্চার উইল সোক ইনটু দ্য আনকুকড রাইস ডিউরিং দ্য নাইট, রাতের বেলা রান্না না করা চাল আর্দ্রতা শুষে নেবে, ওখানে যে ভেজা ইয়েটা থাকে এটা শুষে নেবে। 6 নাম্বার হচ্ছে ওয়েট 24 আওয়ার্স, 24 ঘন্টা অপেক্ষা করো। দেন টেস্ট ইউর সেলফোন, তারপর এটা পরীক্ষা করো। ইনসার্ট দ্য ব্যাটারি অ্যান্ড সুইচ ইট অন, ব্যাটারি ঢুকিয়ে তারপর অন করো। ইফ নাথিং হ্যাপেন্স, হ্যাঁ, যদি এমন হয় যে কিছুই হয়নি, ফাইন্ড সাম ড্রাই রাইস অ্যান্ড পুট দ্য ফোন ইন এগেইন। যদি কিছু না ঘটে, অর্থাৎ যেটা বলেছে যে যদি চালু না হয় তাহলে কিছু শুকনা চাল নাও এবং আবার ফোনটা এর ভিতরে রাখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আফটার এ ফোন গোজ ফর এ সুইম, একটা ফোন পানিতে পড়ার পর অধিকাংশ মানুষ একটি নতুন ফোন ক্রয় করে। মোস্ট পিপল বাই এ নিউ ওয়ান বাট ইট ইজ পসিবল টু সেভ এ ওয়েট ফোন, কিন্তু এটাকে রক্ষা করা, ভেজা একটা ফোনকে রক্ষা করা কি সম্ভব। জাস্ট বি প্যাশেন্ট, ধৈর্য ধরো, অ্যান্ড ডোন্ট প্যানিক, আতঙ্কিত হয়েও না। এরপর আছে টেক্সট 5, যেটা সিংহ সম্পর্কে। চিতা আর হলো এই যে চিতাবাঘ আর সিংহ। চিতাস অ্যান্ড লায়ন্স। দ্য চিতাস অ্যান্ড লায়ন্স আর বিগ ক্যাটস দ্যাট লিভ ইন আফ্রিকা, তো বড় আকারের একটা বিড়াল বলা হচ্ছে যারা আফ্রিকায় বাস করে। বোথ অ্যানিমেলস আর প্রিডেটরস, তো এই দুই প্রকার প্রাণী শিকারী পশু বলে এদেরকে। দ্যাট মিনস দ্যাট ইফ দে সি প্রে, যদি তারা কোনো শিকার দেখে, হ্যাঁ, দে হান্ট দ্য প্রে ফর ফুড, খাবারের জন্য সেটাকে শিকার করে। দ্য লায়ন ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য চিতা, তো সিংহ চিতার মতো এত দ্রুতগামী নয়, বাট ইট ইজ বিগার অ্যান্ড স্ট্রঙ্গার, কিন্তু এটা বড় এবং শক্তিশালী দেন দ্য চিতা। দ্য চিতা ইউজেস ইটস স্পটস ফর ক্যামুফ্লাগ, চিতা এর দাগগুলো শিকারকে ধোকা দেওয়ার জন্য ব্যবহার করে। এটা কি বললো?
চিতা এর দাগগুলো শিকারকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করে। ইউজেস ইস স্পোর্টস, চিতার গায়ে যে দাগগুলো আছে শিকারীরা যাদেরকে শিকার হিসেবে সে খাবে এটা ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করে। দ্য লায়ন ডাজ নট হ্যাভ এনি স্পটস, লায়নের দেহে এরকম কোনো দাগ নেই। দ্য লায়ন ইজ হচ্ছে অ্যাজ গুড অ্যাজ দ্য চিতা অ্যাট অ্যাটাকিং ইটস প্রে। তো দুজনেই সমান সমান শিকার ধরার ব্যাপারে। বোথ চিতাজ অ্যান্ড লায়ন্স লিভ ফর অ্যাবাউট 10 to 20 ইয়ার্স, 10 থেকে 20 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। তো এই ছিল এইটার হচ্ছে পার্ট। তো এইখানে আসলে যে কাজটা দেওয়া হয়েছিল এই যে 6.9, নাও ইন গ্রুপ 6 থেকে 8 জনের একটা গ্রুপ করে রিড দ্য টেক্সট ইউ হ্যাভ গট, দেন ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্সট ফলোয়িং দ্য স্ট্র্যাটেজি ইউ হ্যাভ লার্ন ইন দিস ইউনিট, লেটার এক্সপ্লেইন দ্য স্ট্র্যাটেজি, মানে কি কৌশলে তুমি এই মিনিংগুলো বুঝতে পারলে, হ্যাঁ সেই জিনিসটা কিন্তু এখানে চাওয়া হয়েছিল। তো রাইটিং স্ট্র্যাটেজি এটাই আমাদের এখন কাজ হবে যে আমরা এই বিষয়টা আসলে কিভাবে ফেস করব বা উপস্থাপন করব। তো এবার মূল কাজটি করতে গেলে আমাদের আসলে 6.5 এর কিছুটা হেল্প নিতে হবে। এখানে বলা হয়েছিল যে লেট আস লার্ন সাম ওয়েজ স্ট্র্যাটেজি, কিছু কৌশল শেখা যাক, দ্যাট ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড এ রিডিং টেক্সট বেটার, যেটা আমাদের একটা টেক্সট বুঝতে সাহায্য করবে। তো 3টা কৌশল আছে এখানে। রিড অ্যান্ড রিড কেয়ারফুলি, বারবার পড়ো। দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু ইজ টু রিড অ্যান্ড রিড এ রিটেন টেক্সট এগেইন অ্যান্ড এগেইন টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার, বারবার পড়তে হবে ভালো করে বুঝতে গেলে। তো এরপরে 2 নম্বরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক। তো ওই যে টপিকটা নিয়ে তুমি পড়ছো সেটার ব্যাপারে আসলে তোমার কতটুকু জানা আছে এইটা চেক করতে হবে। বিফোর রিডিং এ টেক্সট থিঙ্ক হাউ মাচ ইউ নো অ্যাবাউট দ্য টপিক, এই টপিকটা সম্পর্কে তুমি কতটুকু জানো। হোয়েন ইউ আর রিডিং থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক, তুমি আসলে কি জানতে চাও সেটা তোমাকে চেক করে নিতে হবে। আফটার রিডিং, পড়ার পরে থিঙ্ক, চিন্তা করো অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য টপিক, মানে তুমি পড়ে আসলে কতটুকু জানতে পারলে। এটাকে KWL বলা হয়েছে। তো নোন, ওয়ান টু নো, এই ডাব্লুতে হচ্ছে কে তে হচ্ছে নোন, মানে যেটা জানা আছে। ডাব্লু হলো ওয়ান টু নো, কি জানতে চাও। আর লার্নড, এলতে হলো লার্নড, মানে কি শিখেছো। টেকনিক উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড এ টেক্সট বেটার। নেক্সট আছে ইউজ কনটেক্সচুয়াল ক্লু, অর্থাৎ ওই যে টেক্সটটা পড়ছো তার হচ্ছে যে সম্পর্কিত কোনো ক্লু, সেটার সিনোনিম হতে পারে অ্যান্টোনিম, সমার্থক, বিপরীত শব্দ, এগুলো। তো এই ক্লুটা হচ্ছে আর দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস ফাউন্ড উইদিন দ্য প্যারাগ্রাফ অর প্যাসেজ টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অর টেক্সট বেটার। ইফ ইউ লুক ক্লোজলি you will find definition, synonym, antonym, or examples of the unknown word topic in the text. For example, in the following text, suppose the word arrogant, ধরো এই ওয়ার্ডটা তোমার সামনে উপস্থিত হলো যেটা হচ্ছে arrogant, is a new word to you, তোমার কাছে এটা নিউ ওয়ার্ড, তুমি মানে জানো না। By using contextual clues, you can understand the meaning of the word. তো Asif said to me, my cousin is so arrogant. তো আসিফ আমাকে বলল যে আমার কাজিন খুব অ্যারোজেন্ট। হি অলওয়েজ থিংস হি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি অফ হিজ কাজিনস। তো সে সবসময় যেটা ভাবে, মনে করে যে তার যে কোনো চাচাতো, মামাতো বা খালাতো ভাইয়ের চেয়ে সে বেশি গুরুত্বপূর্ণ। নাও ক্যান ইউ গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোজেন্ট ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ। তো এখন বলেছে যে তুমি অ্যারোজেন্ট মানেটা হয়তো বোঝোনি, কিন্তু এই কথাটার মাধ্যমে তুমি কি কিছু বুঝতে পারলে। তো এখন দেখো, ইওর অ্যান্সার মে বি অ্যারোজেন্ট ইজ ব্যাড বা নেগেটিভ কিছু কোয়ালিটি, অ্যাজ আসিফস কাজিন অলওয়েজ থিংস হিমসেলফ, নিজেকে ভাবে অন্যদের চেয়ে ভালো। হ্যাঁ, তো এরকম একটা ভাব। অর ইউ ক্যান সে, তুমি বলতে পারো অ্যারোজেন্ট মিনস সামওয়ান, কেউ একজন, হু থিংস অফ হিমসেলফ, শুধু নিজেকে নিয়ে ভাবে, মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স, নিজেকেই গুরুত্বপূর্ণ মনে করে অন্যদের চেয়ে। সো ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ ইজ এ ভেরি ইফেক্টিভ টেকনিক টু আন্ডারস্ট্যান্ড এ টেক্সট। তো একটা টেক্সট বুঝতে এটা খুবই একটা ইফেক্টিভ, এটাই বলা হয়েছে। এগেইন দেয়ার আর টু
টাইপস অফ রিডিং। রিডিংয়ের দুইটা টাইপ আছে। তো একটা হচ্ছে স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। স্কিমিং ইজ রিডিং সামথিং কুইকলি, কোনো কিছু দ্রুত পড়ে নেওয়া, এটাকে বলা হচ্ছে স্কিমিং। টু গেট এ জেনারেল আইডিয়া, একটা সাধারণ ধারণা পেতে গেলে অ্যাবাউট দ্য টপিক। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস, মানে সেই জিনিসটা একটু ডিটেলস বা মনোযোগ সহকারে পড়া। ফর এক্সাম্পল, হোয়েন ইউ রিড এ নিউজ পেপার ইউ জাস্ট রিড দ্য হেডলাইন্স। তুমি যখন পত্রিকা পড়ো চোখ বুলাও জাস্ট হেডলাইনগুলোতে অফ দ্য নিউজ পেপার টু গেট অ্যান আইডিয়া, একটা ধারণা পাওয়ার জন্য। দ্যাট ইজ, এটাকে বলা হবে স্কিমিং। বাট সামটাইমস ইউ ফাইন্ড ওয়ান, হয়তো একটা খবর তোমার ভালো লাগলো অথবা দুটো খবর যেটা তুমি খুব মনোযোগের সাথে পুরোটাই পড়লে, এই বিষয়টা। তো এখন আমরা, তো এবার আমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার লেখার সময় এসছে। তো আমরা এই প্যাসেজ পড়ে আসলে আমি কিভাবে মিনিংগুলো বুঝতে পারলাম, সেই বিষয়টা কিন্তু 6.9-এ বলা হয়েছিল। তো এইখানে আমরা যে তিনটা কৌশল দেখলাম, একটা হচ্ছে যেটা আমরা এতক্ষণ পড়লাম যে রিড অ্যান্ড রিড ইট কেয়ারফুলি, বারবার পড়া। তারপরে চেক ইওর নলেজ অ্যাবাউট দ্য টপিক, টপিকটা সম্পর্কে তোমার প্রিভিয়াস কোনো নলেজ আছে কিনা। হ্যাঁ, অথবা কনটেক্সচুয়াল ক্লু, অর্থাৎ কোনো ক্লু দেওয়া, যেটা এখানে আমাদের ক্লু হিসেবে কিন্তু ছবিগুলো খুব ভীষণভাবে কাজ করেছে, আমরা এটা বলতে পারি। তো এটা বিভিন্ন জনের মতামত বিভিন্ন রকম হতে পারে। তো আমরা একটা মতামত লিখে দিচ্ছি তোমাদের। এখানে প্রথমে আমরা এইভাবে বলবো যে দেয়ার আর সাম স্ট্র্যাটেজিস, স্ট্র্যাটেজি মানে কৌশল, স্ট্র্যাটেজিস or ways, অথবা উপায় আছে, ways that can help, যা সাহায্য করতে পারে, that can help us to understand, বুঝতে, understand a text, একটা গল্প, better মানে হচ্ছে ভালোভাবে। তো এটার বাংলা করলে যেটা দাঁড়াচ্ছে যে কিছু কৌশল আছে বা উপায় আছে যেটা আমাদেরকে সাহায্য করতে পারে একটা টেক্সট ভালোভাবে বুঝতে। তো এইখানে আমি আসলে কি ক্লু দিয়ে জিনিসটা বুঝেছি এই তিনটা টেক্সট। হ্যাঁ, আমরা যে টেক্সটগুলো পড়লাম সেই টেক্সটগুলো আমরা আসলে পাঁচটা টেক্সট পড়লাম, এই পাঁচটা টেক্সট আমরা কোন ক্লু দিয়ে বুঝেছি সেটা আমরা এখানে এখন বর্ণনা করব। তো আই আন্ডারস্টুড মানে বুঝেছিলাম, এটা পাস্ট ফর্ম। আই আন্ডারস্টুড দ্য টেক্সটস, understood the texts by using মানে ব্যবহার করে following strategies, অর্থাৎ কৌশল, strategies। তো এক নম্বরে আমরা এটা বলি যে হচ্ছে যে প্যাসেজ সম্পর্কিত যে ক্লুগুলো ছিল, অর্থাৎ কনটেক্সচুয়াল ক্লু, এটা আমরা একটা পয়েন্ট দিই যে কনটেক্সচুয়াল ক্লুজ। তো এটা যে শুধু ওয়ার্ডই হবে, সিনোনিম অ্যান্টোনিম তা না, একটা ছবিও কিন্তু আমাদের হচ্ছে যে এই কনটেক্সচুয়াল ক্লু হিসেবে কাজ করতে পারে। তো এই প্রতিটা ছবি টেক্সটেই দেখো আমাদের ছবি দেওয়া ছিল, এই ছবিগুলো আমরা বলবো যে এটা আমাদের বুঝতে সাহায্য করেছে। হ্যাঁ, তো দেয়ার ওয়ার মেনি পিকচার্স on those texts, ওই টেক্সটগুলোতে অনেকগুলো ছবি ছিল, টেক্সট হুইচ যেগুলো হেল্পড মি আমাকে সাহায্য করেছিল, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, টু এর পরে কিন্তু পাস্ট ফর্ম হয় না, এটা স্টুড হবে না, আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট।
আই থিঙ্ক, আমি মনে করি, দোজ পিকচার্স, এই ছবিগুলো, দোজ পিকচার্স ওয়ার্কড মানে কাজ করেছিল, ওয়ার্কড অ্যাজ মানে হচ্ছে হিসেবে, অ্যাজ দ্য কন্টেক্সচুয়াল ক্লু, অ্যাজ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ ফর মি, আমার জন্য এগুলো প্রাসঙ্গিক ক্লু হিসেবে কাজ করেছিল। তো এইটা একটা পয়েন্ট আমরা দিতে পারি। আর একটা পয়েন্ট আমরা দিতে পারি যেটা চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক বলা ছিল, এইটা আমরা একটা পয়েন্ট নিতে পারি যে আই বিফোর রিডিং দ্য টেক্সট, এটা আমরা বলি যে টেক্সটটা পড়ার আগে, বিফোর রিডিং দ্য টেক্সট, আমার আগেই এই ব্যাপারগুলো কিছুটা জানা ছিল, এরকম একটা পয়েন্ট আমরা দেব। বিফোর রিডিং দ্য টেক্সট আই নিউ, আমি জানতাম, অ্যাবাউট দ্য টপিকস, সো ইট মানে ওই জানাটা, ইট হেল্পড মি, ইহা আমাকে সাহায্য করেছিল, ইট হেল্পড মি মাচ, অনেক সাহায্য করেছিল, টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। তো এইভাবে একটা তোমাদের জাস্ট অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো এটা আসলে সবার যে অ্যান্সার একই হবে তা না, আমরা যেটা বারবার বলছি, তোমরা আসলে বই রিলেটেড অ্যান্সারগুলো হবে। এখানে যেহেতু 3টা পয়েন্ট ছিল, একটা হচ্ছে কনটেক্সচুয়াল ক্লু, আর চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক। তো সেই পয়েন্টে আমরা এটা একটা বললাম যে সেই টপিক সম্পর্কে আমার আসলে অনেকটা জানা ছিল, যেমন পৃথিবীর আসলে কয় ভাগ পানি, হ্যাঁ এগুলো অনেকে আমরা জানি। তারপরে চিতা বা লায়ন, এগুলোর যে বৈশিষ্ট্য, এরা যে শিকারী প্রাণী, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরলাম। তো আজকের পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ।